ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে বিপিএল এর প্লে অফ শুরু হচ্ছে আজ থেকে। এলিমিনেটরে কিছুক্ষণের মধ্যেই খুলনা এবং রংপুর মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারও রয়েছে আজ সন্ধ্যায়, যেখানে চিটাগং কিন্তু লড়বে বরিশালের বিপক্ষে। এই ম্যাচগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করব বিপিএল এর মাঠের খেলার বাইরেও কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। রাজশাহী ইস্যু রয়েছে, পারিশ্রমিক ইস্যু রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনা আছেন মোহাম্মদ ইসাম, তিনি ক্রিক ইনফোর বাংলাদেশ প্রতিনিধি। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। ইসাম ভাই, যেটি বলছিলাম যে যথারীতি অন্যান্য বারের মতোই এবারেও বিপিএল মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের আলোচনা সমালোচনা হয়েছে অনেক বেশি এবং নতুন মাত্রা যোগ করেছে। এর আগে কখনোই যেটা হয়নি। আমরা লক্ষ্য করলাম যে শুরুর দিকে হয়তো আমরা লক্ষ্য করেছিলাম কয়েকটা ফ্র্যাঞ্চাইজি, দুরন্ত রাজশাহীর কথা আমার মনে পড়ছে, বা বরিশাল বার্নার্স ছিল, চিটাগং কিংসও ছিল ওই সময়টাতে। শুরুর দিকে কিছুটা ডিসপিউট ছিল এই পারিশ্রমিক নিয়ে, কিন্তু এত বড় আকারে এরকম ম্যাসিভলি আমরা কখনোই দেখিনি। দুর্বার রাজশাহী যেটা করেছে এবার, এর পেছনে কারণটা কি এবং এটা আসলে কতটুকু ভাবমূর্তি নষ্ট করছে বাংলাদেশের ক্রিকেটের? না, ড্যামেজ হ্যাজ বিন ডান। এই ড্যামেজ ঠিক করতে বিসিবির অনেক কাঠখড় পোড়াতে হবে। এটার পিছনের কারণটা আমার মনে হয়, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড ক্লিয়ারলি জানে না এই দুর্বার রাজশাহী টিমের ওনারকে, কারা এই টিমের দায়িত্বে আছে। আমরা শফিকুর রহমান নামে এক ব্যক্তির কথা শুনি, তবে আমার কাছে তথ্য আছে যে এটা শুরুতে একটা গ্রুপের কাছে ছিল, তারপরে উনি এসেছে এবং এখন নাকি আরেকজন ব্যক্তির দল। আসলে দায়িত্বটা কে নিবে এটা তারা নিজেরা জানে কিনা আমি জানি না, তবে ক্রিকেট বোর্ড কিন্তু জানার, এবং ওই জায়গাটায় আমাদের আসতে হবে যে ক্রিকেট বোর্ড যেহেতু কোনো ব্যাংক গ্যারেন্টি নেয়নি, ওই জায়গাটাতে কিন্তু ক্রিকেট বোর্ড তাদেরকে ফ্রি ছেড়ে দিয়েছে যা করতে চায়। সো এখন আমরা ওইটার মানে প্লেয়াররা ওইটার ভুক্তভোগী। প্লেয়াররা ভুক্তভোগী। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যে জায়গা থেকে ক্রিকেটার এসেছেন, যেমন পাকিস্তান ক্রিকেটার মোহাম্মদ হারিস, কিংবা আপনি বলছিলেন আফতাবের কথা, আফগানিস্তান, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে এই তাদের টিকিটগুলো, অর্থাৎ বিমানের তারা যে যাবে, সেই টিকিটগুলো সরবরাহ করছে নিজ নিজ যেই বোর্ড রয়েছে তারা। তো এটা ক্রিকেট বোর্ডের জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সেটা একটা লজ্জার ব্যাপার বলে মনে হচ্ছে কিনা? অ্যাবসলিউটলি। যদি আমার কাছে তথ্য আছে যে তারা নাকি তাদের ক্রিকেট বোর্ডের কাছে চেয়েছে টিকিট, এবং যে অবস্থা আমি গতকাল দেখেছি টিম হোটেলে, রাজশাহী টিম হোটেল, ওটা আবার চট্টগ্রামও থাকে, আর মনে হয় বরিশাল রংপুরেরও কিছু প্লেয়ার ওখানে থাকে, বা হয়তো পুরো টিমই থাকে। তো বড় হোটেল শেরাটন, ওখানে আমরা রেগুলার যাই। মানে এমন একটা পরিবেশ যে সবাই এগুলো নিয়ে আলাপ করছে, এবং মানে রাজশাহীর প্লেয়ারদের দিকে তাকানো যাচ্ছে না। এত খারাপ লাগে দেখতে যে রাজশাহীর ম্যানেজার ঘোরাঘুরি করছে বা তারা আছে ওখানে, কিন্তু তাদের কোনো বিকার নেই, তাদের কোনো কনসার্ন নেই মনে হয়। এবং আমরা তারপরে শুনলাম দুইটা খবর, তখন ওই কালকে বসে থেকে আপনাদের রিপোর্টার ছিল ইকরাম, আই মাস্ট মেনশন হিম, উনি খুবই ভালো কাজ করেছে এই ঘটনার মধ্যে। আমরা শুনলাম যে প্রথমত এই ওনার যে শফিকুর রহমান, যাকে সবাই বলছে ওনার, উনি নাকি ফোন ধরা আবার বন্ধ করে দিয়েছে। এবং তারপরে শুনলাম যে আফতাব আলম, মোহাম্মদ হারিস, ইভেন রায়ান বল, এরা তো তাদের বোর্ডকে জানিয়েছে কি হচ্ছে, এবং তাদের বোর্ডের ভাষ্য শুনলে আমার মনে হয় বোর্ডের এই ভাষ্যটা আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের শোনা উচিত। এবং আমি একটা নিউজে দেখলাম যে পিসিবির সাথে মনে হয় বিসিবি একটা আলোচনাও হয়েছে, যেটা তাড়াতাড়ি তোমরা সুরাহা করো, কারণ অনেক তো পাকিস্তানি ক্রিকেটার। তো তখন আমরা শুনছিলাম যে হারিস এবং আফতাব আলম, হারিসেরটা তাও ঠিক আছে, পিসিবি একটা রিচ ক্রিকেট বোর্ড, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদেরকে ধরেন তাদের থেকে ইনফিরিয়ার মনে করে, জিম্বাবুয়ে, আফগানিস্তান, তাদের কাছ থেকে এখন টিকিট আসছে। তো এটা বিসিবির জন্য তো এটা বিশাল লজ্জার ব্যাপার। জি, যেই ক্রিকেটারদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে বৈশ্বিক, সেটা কোনো ধরনের, আমরা অলরেডি দেখেছি যে তাদের স্টেটমেন্ট, তারা কোনো ধরনের মানে তাদের স্টেপটা কি হতে পারে এই পার্সপেক্টিভ থেকে, এবং পাশাপাশি আলটিমেটলি যদি লোকাল ক্রিকেটারদের কথা বলি, দুরন্ত রাজশাহীর, দুর্বার রাজশাহীর লোকাল ক্রিকেটাররা যেটা বলছে যে তারা ছাড়বে না, তারা টিম হোটেল ছাড়বে না, এখনো পর্যন্ত সেখানে অবস্থান, এটার কোনো আপডেট আছে কিনা ফার্দার? এবং পাশাপাশি যেটা বললাম যে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা কি ধরনের স্টেপ নিতে পারে, এবং সেটা কতটুকু, আপনি অলরেডি বলছেন যে ড্যামেজ হ্যাজ বিন ডান, এরপরও আসলে ফার্দার কি হতে পারে বাংলাদেশের ক্রিকেটে? এখন তো আসলে প্লেয়ারদের পেমেন্টটা কনফার্ম করতে হবে। আমরা তো আরো শুনলাম যে বাস ড্রাইভারের টাকা দেয়নি, হোটেলেরটা আমরা জানি না কি অবস্থা। তো এগুলো হয়তো লোকালি হ্যান্ডেল করা হবে। তবে WCA
মোফাট উনি তো স্টেটমেন্ট দিয়েছে, 2বার স্টেটমেন্ট দিয়েছে। এখন তাদের কি কোনো সিস্টেম আছে কিনা আমার ধারণা নেই। আইসিসিও তো এগুলাকে ডোমেস্টিক হিসাবে মানে ট্রিট করে। তো যদি কোনো প্লেয়ার পেমেন্ট না পায় এবং সে যদি সিরিয়াসলি এটা পারসু করে, তাহলে তার ওই যে আরবিট্রারি সিএস এর কাছে যেতে হবে, ওইটা ছাড়া উপায় নেই। এবং আমরা দেখেছি যে, দেখেন আপনি ভালো বলতে পারবেন যে ফিফা যখন ইন্টারভিন করে, যে আমরা মনে হয় জেমি ডে টাকা দেয়নি বিএফএফ বা কোন এক কোচের, ফিফা কিন্তু ইন্টারভিন করে টাকাটা তুলে দিয়েছে। আইসিসি এগুলা কিচ্ছু করবে না। আইসিসি অতটা শক্তিশালীও কিনা আসলে গভর্নিং বডি, সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। না, একদমই শক্তিশালী না। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে প্লেয়াররা তো বিপদে পড়েছে। ক্রিকইনফোতে কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছিল আমাদের কলিগ ম্যাট ট্রলার, যে শুধু যে বিপিএল তা না, অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ লিগে অবস্থা। তবে আমি যখন এই ফরেন প্লেয়ারদের সাথে কথা বলি, ওরা আমাকে বলে যে হ্যাঁ, আমরা অন্য জায়গা থেকে টাকা পাই। এরকমও হয়েছে বিপিএল এ গত বছর খেলেছে বা তার আগে খেলেছে, 10 মাস পর টাকা দিয়েছে, কিন্তু তারা বলে দিয়েছিল আমরা তোমাকে এত পার্সেন্ট এই সময় দিব। 4-5 দিনের মধ্যে টাকাটা চলে আসতো, মানে ওই ডেডলাইনের মধ্যে। কিন্তু এটা তো আনপ্রেসিডেন্টেড। মানে এই ভদ্রলোক বা এই টিম যেটা করেছে, এটা তো 10-12 দিনের ডেইলি অ্যালাউন্স দেয়নি, আরো বেশি দিন। আচ্ছা, এখন তো মনে হচ্ছে আরো বেশি দিন, এবং লাস্ট কয়েকদিন কিছুই দেয়নি। তারা নিজেদের পকেটে টাকা খরচ করছে, দেশের থেকে টাকা আনছে। দেখেন, এরা যে এমন না যে একদম টাকা ছাড়া আসে, কিন্তু এটা কিরকম দেখায়। আমরা তো ট্যুর করি, আমরা যখন বিদেশে যাই, খেলা কাভার করি, এটা তো অকল্পনীয়। আমার অফিস বা আমার সংস্থা আমাকে টাকা দিবে না, আমি চলবো কি করে? এবং বিপিএলটা অন্তত লোকাল ক্রিকেটারদের জন্য, বাংলাদেশে যারা লোকাল ক্রিকেটার আছেন, তারা সবাই মনে করেন যে এখানে একটা লুক্রেটিভ ব্যাপার, অন্তত আর্থিক জায়গাটা থেকেও তারা সেই নিশ্চয়তাটা হয়তো বা আশা করতেই পারেন, অন্তত লোকাল ক্রিকেটার। হ্যাঁ, অবশ্যই এটা একটা বড় একটা অপরচুনিটি, একটা ভালো একটা অ্যামাউন্ট কামানোর জন্য একটা সিজনের। এবং এটা খেলা, আমি মনে করি যে আমি অনেক সময় দেখি অনেকে বলে খেলার দরকার কি ছিল। এটা তার রুজি রুটি, তার করতেই হবে। বিপিএল এর সুযোগ পেলে সে খেলবে না কেন? এখানে আমাদের যেরকম কোয়াব আছে, দে শুড স্টেপ ইন, দে শুড মেক আ ভেরি স্ট্রং স্টেটমেন্ট। তাদের একটা স্ট্যান্স নেওয়া উচিত। ক্রিকেট বোর্ড যেহেতু কোনো স্ট্যান্সই নিচ্ছে না, কোয়াবের একটা স্ট্যান্স নেওয়া উচিত, প্লেয়ারদের একটা স্ট্যান্স নেওয়া উচিত। দে শুড বি মোর ওপেন। আমার কাছে মনে হয় যে রেদওয়ান শোয়েব, তারা কিন্তু ক্লিয়ারলি বলে না আমাদেরকে যে আমরা টাকা পাচ্ছি না, ভয় পায়। এখন আর ভয় কিসের? এখন তো টাকাই দিচ্ছে না। তবে এখন মনে হয় একটা ওয়ে বের করছে আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা। মাত্র আমরা যেটা জানতে পারলাম যে একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর তাকে ডেকে নিয়ে গিয়ে সেই নিশ্চয়তা, সেই গ্যারান্টি তিনি আবার দিয়েছেন। তবে একটা বিষয়, পূর্বের অভিজ্ঞতা থেকে তিনি এর আগেও কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে এই সময়ের মধ্যে টাকা পাওয়া যাবে বা দিচ্ছি। আলটিমেটলি ক্রিকেট বোর্ড সভাপতিকেও আমরা তার সাথে আলোচনা করতে দেখেছি, কিন্তু আলটিমেটলি সলিউশনটা হয়নি। আপনার কাছে মনে হয় কিনা যে ক্রীড়া মন্ত্রণালয়ের যে আশ্বাস তিনি দিয়েছেন এই শফিকুর রহমান সাহেব, সেই আশ্বাস তিনি আলটিমেটলি রাখতে পারবেন? 3, 7 এবং 10 তারিখে পর্যায়ক্রমে 25% করে তিনি 10 তারিখের মধ্যে পুরো টাকাটা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন এই ক্রীড়া মন্ত্রণালয়কে। একজন ওভারসিজ প্লেয়ারকে শফিকুর রহমান সাহেব বলেছে গতকাল যে আমি তোমাকে তোমার রেস্ট অফ দ্য মানি 75% টাকা বা তার একটু কম মনে হয় 50% টাকা বা 75% টাকা 20 ওয়ার্কিং ডেজে দিতে পারবো। তো সেই প্লেয়ার বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি দিবা না দিবা এটা তো পরের ব্যাপার, আমাকে আমার যাওয়ারটা একটা টিকিট করে দাও। আমি আপনাকে স্টোরিটা শেষ করি। টিকিট যখন তার মোবাইলে আসলো, তাকে একজন বলল যে তুমি একটু টিকিটটা রিচেক করো, কারণ লাহিরুস আমারা কোন মনে হয় এয়ারপোর্টে যে ফেরত এসেছিল, টিকিট ওয়াজ আ বুকিং, নট আ কনফার্ম টিকিট, ওই সেম টিমের প্রবলি। তো তারপরে যখন এই ঘটনা ঘটে সে খুবই উদ্বিগ্ন। আমি তার ফোনটা নিলাম, তার যে পিএনআর নাম্বার বা এইসব দেখে তাকে আমি চেক ইন করা দিলাম। চেক ইন করানো মানে টিকিটটা কনফার্ম, ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিট। তো রায়ান বল ছিল প্লেয়ার। সো আমাদের উপদেষ্টা মহোদয় যে কাজটা করেছে, আই রিয়েলি থ্যাংক হিম। উনি স্টেপ আপ করেছেন এবং তাকে যে এটা তার মধ্যে তার মানে শফিকুর রহমান সাহেবের থেকে যে এটা বার করতে পেরেছে 3, 7, 10 দিবে কিনা আমি জানি না, তবে এই প্রেশারটা দরকার ছিল, এটা প্রথম থেকেই দরকার ছিল। এটা এখন এসে দিতে হচ্ছে আমাদের স্পোর্টস মিনিস্টারকে। এটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহু আগে সলভ করার কথা ছিল। জি, ক্রিকেট বোর্ডের আমরা যেহেতু অবশ্যই জানতে চেয়েছিলাম যে কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, কেন আপনি যেটা বলছিলেন যে ব্যাংক গ্যারান্টি কেন নেওয়া হলো না, এর আগের বছরগুলোতে যেটা হয়েছে তার একটা তড়িঘড়ি করার অজুহাত তাদের মধ্যে ছিল, যে যেহেতু করতেই হতো এবং সময়টা খুব বেশি ছিল না, তারা সময়টা বেশি পায়নি। আমার কাছে মনে হয় কিনা যে আসলে সময় করেই এই বিপিএলটা আয়োজন করা উচিত ছিল, তড়িঘড়ি না করে? দেখেন, বিপিএল এর সেট আপ তো ঠিক ছিল, শুধু একটা টিম বাতিল, গতবার 8টার থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমরা বুঝেছি। বাকি 7টা টিমের মধ্যে এখন তারা যাচাই বাছাই করেছে, পলিটিক্যাল কানেকশন দেখেছে বা হ্যাঁ হয়তো অ্যাবিলিটি টু পে দেখেছে।
তো সেই ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর পেমেন্ট কিন্তু আমরা যতটুকু জানি প্লেয়ারদের কাছে না, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগের বার। হ্যাঁ, তো ঠিক আছে, এবার চিটাগং কিংস নিয়েছে, ফাইন, সেটা ঠিক আছে। রাজশাহীর বেলায় আমাদের বোর্ড ডিরেক্টর ফাহিম ভাই উনি বলেছে তারা যাচাই বাছাইটা ঠিক করে করেন। আমার ওইখানেই প্রশ্ন যে 6টা টিম হলে কি হতো? 6টা টিম হলে তো কোনো সমস্যা হতো না, ইভেন 5টা টিম হলেও কোনো সমস্যা হতো না। আমাদের যেটা সার্ভ করতে হয়, 5টা টিমে 10টা করে ক্রিকেটার থাকবে, 50টা লোকাল ক্রিকেটার। আমার কাছে মনে হয় না বাংলাদেশে 50 জন ভালো টি-20 ক্রিকেটার আছে। আমরা এনসিএল টি-20 দেখলাম তো, ওই সোহাগ গাজী এখনো শার্ট বার করে ওয়েট বেড়ে গেছে, বোলিং করছে, খুব একটা কেয়ার করছে না, দেখে মনে হয় কয়েকটা টিম একদম মানে আলাউদ্দিন বাবুর মতো। ও আবার ওইখানে ভালো করেছে, এখানে সে তো তার অবস্থা খুবই খারাপ দেখলাম। তো আমার কথা হচ্ছে যে আমরা এনসিএল টি-20তে দেখেছি সেরকম মানের কিন্তু টি-20 ক্রিকেটার নাই। তো আমরা কিভাবে 10-7টা বিপিএল টিম আমাদের, যেখানে অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগে অনেক বছর পরে এক্সপ্যানশন করে, আমাদের তো এক্সপ্যানশন ফার্স্ট থেকে আমাদের নাকি 8টা টিম থাকতে হবে, এটা কোনো কথাই না। হ্যাঁ, আপনি বিদেশি 4টা আনবেন তো টাকাই দিতে পারেন না। সো আমার কাছে মনে হয় যে এই তাড়াহুড়ার কথাটা, এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক ভাই যেটা বলেছে যে প্লেয়ারদের কারণে, মানে একভাবে বলেছে যে চাপ প্রয়োগ করা হয়েছিল তার উপর। চাপ তো প্রথম থেকেই থাকবেই। সে অগাস্ট মাসে এসেছে এবং আসিফ মাহমুদ ওই প্রেস কনফারেন্সে বলে আমরা কন্টিনিউটি চেয়েছিলাম, ধারাবাহিকতা ছিল। দ্যাট ওয়াজ, মানে ধরেন কথার কথা, সাউথ আফ্রিকা ট্যুর যদি না হতো বা মেয়েদের আয়ারল্যান্ড ট্যুর যদি না হতো, অলরেডি আপনার মহিলা বিশ্বকাপটা হয়নি। তো বিপিএল তো তাদের করতেই হতো, এবং এটা এই তত্ত্বাবধায়ক সরকারের একটা ম্যান্ডেটও থাকতে পারে যে না, আমরা বড় ইভেন্ট মিস করব না। আমরা কেন বড় ইভেন্ট মিস করবো? আমরা কি এত হয়ে গেছি নাকি যে কিছুই করতে পারবো না আওয়ামী লীগ সরকার না থাকলে? সো এটা বলে লাভ নাই যে তাদের উপর, হ্যাঁ চাপ ডেফিনেটলি ছিল, দ্যাটস আ গুড থিং। চাপ না থাকলে তো আপনার কম্পিটিটিভ কিছু বের হবে না। সো আই থিঙ্ক এটা একটু আননেসেসারি একটা কথা যে আমাদের উপর বেশি চাপ ছিল, আমরা খুব প্রেশার, এগুলো এক্সকিউজ। বিপিএল করতেই হতো। জি, এই পারিশ্রমিকের বাইরেও ম্যাচ গড়াপেটা বা ফিক্সিং নিয়েও আলোচনায় অলরেডি ইতিমধ্যে আমরা দেখেছি যে 8টা ম্যাচকে একেবারে স্পেসিফাই করা হচ্ছে, এবং এই 8টা ম্যাচের মধ্যে 2টো নাম তুলনামূলকভাবে একটু বেশি আমরা লক্ষ্য করলাম। এক হচ্ছে দুর্বার রাজশাহী এবং দ্বিতীয়টি হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আপনার কাছে কি মনে হয়, আমরা একেবারে শুরুর দিকে যেই ফিক্সিং এর ধোঁয়া দেখেছিলাম মাঝে বেশ কয়েকটা বছর, হয়তোবা আমরা জানতাম না, হয়তোবা হয়েছে কিংবা হয়নি, তারপরও এই ধরনের এলিগেশন সেটা মানে বিপিএল কে কতটা, যদিও ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ, তারপরও কতটা ক্ষতি করছে বিপিএল এর? আমার টেকনিক্যাল নলেজ যেটা বলে, কোভিড এর পর যখন বিপিএল হলো তখনও কিন্তু একটা আমরা অনেক শুনতাম যে ছোট ছোট টিম যেগুলো নতুন টিম সেগুলো একটু ট্রাবল দিচ্ছে। তখন বিসিবি একটা অ্যান্টি কারাপশন সিকিউরিটি ইউনিট রেখেছিল, দে ওয়ার কোয়াইট স্ট্রিক্ট, আইসিসি সাপোর্ট ছিল। এখন কত দূর আছে আমি জানি না। আমি যেটা শুনেছি যে অ্যান্টি কারাপশন অফিসাররা বিভিন্ন টিমের সাথে টিমের খরচে থাকছে। সো ওইখানে কিন্তু ইন্টিগ্রিটির ব্যাপারটা ইয়ে হয়ে যায়, মানে আপনার মিশে যাচ্ছে, বিশ্বাসযোগ্যতা থাকছে না। সো বিসিবি কতটা সিরিয়াস অ্যান্টি কারাপশন নিয়ে, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে এক। এবং যদি 8টা ম্যাচ তারা রেকগনাইজ করে, প্যাটার্ন রেকগনাইজ করে, ভেরি গুড, ইনভেস্টিগেট করা উচিত, একটা মানে ইন্ডিপেন্ডেন্ট বডি দিবে সাথে। এবং অ্যাট দিস স্টেজ কারো নাম নেওয়া উচিত না, কোনো টিমের ব্যাপারে বলা উচিত না। তবে আমার যেটা মনে হয়, সেদিন যেই ঘটনাটা হয়েছে আনামুল হক বিজয়কে নিয়ে, আমার মনে হয় কিছু প্লেয়ার যদি খুব বেশি তাদেরকে নিয়ে ডাউট থাকে, তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেন। তাদেরকে আপনারা, হ্যাঁ হয়তো আপনি তাদেরকে বিদেশ যাওয়া থেকে আটকান বা একটা কিছু করেন। এই কাজগুলা বিসিবি এবং এনামুল হকের কিন্তু একটা স্টেটমেন্ট আমরা কালকে লক্ষ্য করলাম। জি জি, সে স্টেটমেন্ট দিয়েছে। অবভিয়াসলি এটা কোনো হয়তো ভিত্তিহীন একটা ব্যাপার, এটা আমরা হয়তো ভাবে যাই না। আমি শুনেছি যে একটা কি জানি ফেসবুক পোস্ট থেকে অনেক কিছু, মানে অনেকে 2-4 মিলিয়ে, সেটা পরের ব্যাপার। বাট যদি এইসব ম্যাচ নিয়ে প্রশ্ন থাকে, সো টিম ওনাদেরকে আপনি আটকান। আপনি ক্রিকেট বোর্ডের ওইটুক এখতিয়ার তো আছে যে একটা হয়তো অ্যান্টি কারাপশন বা কাউকে বলে তারা এদেরকে আটকিয়ে রাখতে পারে, তাদের ইনভেস্টিগেশন হওয়া পর্যন্ত তারা যেতে পারবে না। জি, এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকেও আমরা লক্ষ্য করলাম যে ওই একই স্টেটমেন্টে তারা দিয়েছে যে সত্যানুসন্ধান কমিটি তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট বডি তারা গঠন করতে যাচ্ছে এবং প্রপারলি তারা সেটা ইনভেস্টিগেট করতে চায়। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল, আমরা মাঠের খেলা নিয়ে একদমই কথা বলতে পারলাম। নিশ্চয়ই চেষ্টা করবো এই দ্বিতীয় অংশে এসে মাঠের খেলা নিয়ে কথা বলার জন্য। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। কিছুক্ষণের মধ্যে ফিরছি দর্শক, ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি বিপিএল নিয়ে। ইসলাম ভাই, মাঠের খেলার প্রসঙ্গে যেতে চাই। আমরা লক্ষ্য করলাম যে বেশ কিছু রেকর্ড কিন্তু হয়েছে, অনেক
তুলনামূলকভাবে সবচেয়ে বেশি 6 হয়েছে। ইকোনমিতে বোলিংয়ের কথা যদি বলি, সবচেয়ে বেশি উইকেট এককভাবে তাসকিন আহমেদ তিনি দখল নিয়েছেন এবং সবচেয়ে বেশি 2 শতাধিক রানও হয়েছে 10টির মতো। মাঠের খেলা কেমন এনজয় করেছেন আপনি, এবং এর সাথে কোনো সূত্রিতা আছে কিনা, ধরেন মাঠের বাইরের যে আলোচনাগুলো হয় এগুলোর? না না, অবশ্যই খুব ভালো একটা বিপিএল হয়েছে। মাঠের ভিতরে যদি বলেন, আমাদের প্লেয়াররা 100 মেরেছে। আনামুল হক বিজয়, মোহাম্মদ নাইমের তো সেঞ্চুরি আছেই, এবং 8টি সেঞ্চুরি, লিটনের সেঞ্চুরি আছে, তানজিদের মনে একটা সেঞ্চুরি আছে, এবং তানজিদ সবচেয়ে বেশি ছক্কা মেরেছে বাংলাদেশের ক্রিকেটার হিসাবে। বোলিং খুব ভালো হয়েছে, পেস বোলার অ্যাজ ইউজুয়াল। আলিসের বোলিং ভালো হয়েছে, কতগুলো লেফট আর্ম স্পিনার ভালো বলে। মানে আমার কাছে মাঠের খেলা ভালো লেগেছে। কিছু ক্লোজ ম্যাচ ছিল, এগুলোই তো চাই সবাই টি20 টুর্নামেন্টে। বাট হ্যাঁ, কিছুটা তো কানেকশন ছিলই। রাজশাহীর যে এফার্ট, ব্রিলিয়েন্ট, মানে 12টা পয়েন্ট নিয়ে এই অবস্থা থেকে বের হওয়া, এবং অসাধারণ লেগেছে কিছু কিছু জিনিস। চিটাগংয়ের সারপ্রাইজ প্যাকেজ, কোনো অলরাউন্ডার নেই, 5টা ব্যাটসম্যান বা 6টা ব্যাটসম্যান, 5টা দিকে এসে একেবারে চমক। হ্যাঁ, খুব ভালো খেলেছে। ফরেনার প্লেয়ারগুলো ভালো করেছে, লোকাল তো রেগুলার রান করতেই। তো হ্যাঁ, কিছু কিছু জিনিস আমি খুব এনজয় করেছি। এবং রংপুরের যেই টার্ন অ্যারাউন্ড, 8টা জিতার পর 4টা, সো ওদের জন্য এখন ইজ এ বিগ ডিল আজকের খেলাটা, প্রথম খেলাটা। তো হ্যাঁ, এবার বিপিএল যদি এই বাইরের ঘটনাগুলো না হতো, আমরা মাঠ নিয়েই ব্যস্ত থাকতাম। এনজয় করার একটা দারুণ মাধ্যম ছিল। প্রথম যে এলিমিনেটর রয়েছে যে রংপুর এবং খুলনা টার্ন অ্যারাউন্ডটাও বেশ ভালো ছিল। শেষে 2 ম্যাচেই জয়ের প্রয়োজন ছিল এবং দুটিতেই জিতে তারা রাজশাহীকে নক আউট করে দিয়েছে। খুলনা এবং রংপুরের ম্যাচটাতে আপনি কোন দলটাকে এগিয়ে রাখছেন? ওয়েল, 4টা খেলা টানা হেরেছে রংপুর, তো রংপুর একটু চাপে। তবে আমি শুনলাম যে প্লেয়ার্স আসছে, রংপুরের বিগ প্লেয়ার্স আসছে, আজকেই চলে আসার কথা। এতক্ষণে আন্ড্রে রাসেলের কথা শুনলাম, জেমস ভিন্স আর টিম ডেভিড আসার কথা। সো উইকেট খুব ভালো, বল বাউন্স করছে ঠিক মতন, তো তারা তো একটা চান্স নিবেই। আমি খুলনার কিছু শুনিনি, বাট যতটুকু জানি যে খুলনা খুব একটা বেশি তাদের বিদেশি ক্রিকেটার নির্ভরতাও খুব বেশি নেই। হ্যাঁ, তো মেহমুদ হাসান মিরাজ খুব সুন্দর লিড করেছে টিম। মোটামুটি সবাই তো ভালো পারফর্ম করছে। ক্রিকেটার রয়েছে নাইম শেখ। হ্যাঁ, মানে যদি জিতে যায় বাই চান্স, আমি খুব একটা সারপ্রাইজ হব না আজকে, তবে রংপুরের চান্স বেশি। জি, এবং প্রথম কোয়ালিফায়ারও একই দিনে, অর্থাৎ আজকেই রয়েছে চিটাগং এবং বরিশালের মধ্যকার। বরিশাল তারা টানা ম্যাচ জিতেছে, 5টি ম্যাচ জিতেছে ইনফ্যাক্ট তারা, এবং সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং তাদের তারকার ছড়াছড়ি দেশি বিদেশি সব মিলে। এই ম্যাচটাতে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? ভালো ম্যাচ হবে, খুব ভালো ম্যাচ হবে। দুইটা টিমই টানা অনেকগুলো ম্যাচ জিতে ঢুকেছে। চিটাগং পরপর 3টা, বরিশাল মনে হয় 4টা না কটা ম্যাচ জিতলো। আমার যেটা মনে হয় টাইট কন্টেস্ট হবে, বাট বরিশাল কিছুটা এগিয়ে থাকবে। আমার মনে হয় তাদেরও বিদেশ থেকে আরো 2-1টা প্লেয়ার আসার কথা। তো ওই দিক থেকে আবার চিটাগং কিংস যেটা ডিসাইড করেছে যে তারা তাদেরকে যেই টিমটা কোয়ালিফায়ারে নিয়ে আসছে, তাদেরকে তারা সম্মান দেখিয়ে সেম টিম খেলাবে। এবং তারা আসলে এটা ভালো করেছে যে অনেক আননোন কিছু প্লেয়ার যেমন খাজা নাফে, গ্রাম ক্লার্ক রান করেছে, এবং তারা চাচ্ছে যে তাদেরকে দিয়েই তারা টুর্নামেন্টটা শেষ করুক। হায়দার আলীও রান করছে, এবং শামীমের ব্যাটিং দেখে খুব ভালো লাগছে। সো আমার কাছে মনে হয় যে আলটিমেটলি আমাদের যে প্রত্যাশাটা, যে দেশীয় ক্রিকেটার বা লোকাল ক্রিকেটাররা কেমন পারফর্ম করছে সেদিকে আমাদের আলটিমেটলি নজরটা থাকে, এবং সেই জায়গাটা থেকে আমার মনে হয় না যে খুব বেশি আমরা নিরাশ হচ্ছে। আমাদের অনুষ্ঠান একদম শেষ হয়ে গেছে। দর্শক শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।